আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলকে ঝাঁঝরা করা মিসাইল নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিল ইরান। হিজবুল্লাহ শব্দ ভান্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই। ফিলিস্তিনিদের জন্য কুমির দিয়ে ঘেরাও কারাগার বানাচ্ছে ইসরায়েল। সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, ইয়েমেন অবস্থান শক্ত করছে ইসরায়েলের ঘনিষ্ঠ আরব আমিরাতের বিচ্ছিন্নতাবাদীরা। 10,000 রিজার্ভ সেনার বাড়িতে অস্ত্র রাখার পরিকল্পনা ইসরায়েলের। হাসনাতের এক হুঁশিয়ারিতে ঘুম হারাম বিশ্ব শর্মার, আসামে জারি হাই অ্যালার্ট। ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আরেকটি আঘাত, ইসরায়েলের আর্মি রেডিও বন্ধ করছে নেতানিয়াহু সরকার। গাজা পরিকল্পনা নিয়ে তুরস্ক ইরানের সঙ্গে পাকিস্তানের আলোচনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে ঝাঁঝরা করা মিসাইল নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিল ইরান। প্রতিবেদনে বলা হয়, নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে তাদের এই প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে হামলা থেকে বিরত রাখার জন্য, ফলে এ নিয়ে তারা কোনো আলোচনা করবে না, এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরু করেছে, এই নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে ইরান মহড়ার আড়ালে তাদের উপর হামলা চালাতে পারে। এর মধ্যে ইরান জানালো নিজেদের মিসাইল নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে ইসমাইল বাকাই বলেছেন, ইরানের মিসাইল প্রোগ্রাম তৈরি করা হয়েছে ইরানের ভূখণ্ড রক্ষার জন্য, এই নিয়ে কোনো আলোচনার জন্য নয়। যেহেতু বিদেশি আগ্রাসন আটকানোর জন্য এই প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে, ফলে মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো কথা হবে না। গত জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়, যা 12 দিন স্থায়ী হয়েছিল। এই সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইরানের মিসাইল এবং পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল। হিজবুল্লাহর শব্দ ভান্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই। হিজবুল্লাহর এমপি হুসাইন হাজ হাসান বলেছেন, তাদের শব্দ ভান্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই। আক্রমণ থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে তাদের। রোববার বেকা উপত্যকায় হিজবুল্লাহর জনসংযোগ বিভাগ আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। হাজ হাসান বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে ইসরায়েল। তিনি বলেন, আমরা তাদের বলছি লেবানন তার স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, লেবাননের অগ্রাধিকার হলো প্রতিরোধ, জনগণ এবং সেনাবাহিনী। এছাড়াও অগ্রাধিকারের মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহার নিশ্চিত করা, বন্দী মুক্তি নিশ্চিত করা, পুনর্গঠন শুরু করা এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করা। হিজবুল্লাহর এমপি আরো বলেন, তারা নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তাদের জোটকে বিচ্ছিন্ন বা দুর্বল করার চেষ্টা করা হয়েছে, তবে হিজবুল্লাহ এবং আমার আন্দোলনের মধ্যে সম্পর্ক শক্তিশালী এবং আরো গভীর হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য কুমির দিয়ে ঘেরাও কারাগার বানাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি মুসলমানদের প্রতি ইসরায়েলি নেতৃত্ব যে কতটা বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার আরেকটি নজির এবার পাওয়া গেল দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বেন গাভিরের এক কাণ্ডে। ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের জন্য কুমির ঘেরা আটক কেন্দ্র বানানোর প্রস্তাব দিয়েছেন তিনি। এই তথ্য জানিয়েছে ইসরায়েলের স্থানীয় চ্যানেল 13। প্রতিবেদনে অনুযায়ী ইসরায়েল প্রিজন সার্ভিস বেন গাভিরের এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে। প্রস্তাবে বন্দীদের পালানোর সুযোগ রোধ করতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে বলে উল্লেখ করা হয়। চরম ডানপন্থী ডিইউস পাওয়ার পার্টি নেতা বেন গাভির গত সপ্তাহে ইসরায়েল প্রিজন সার্ভিসের প্রধান কমিশনার কবি ইয়াকবির সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা উপস্থাপন করেন। প্রস্তাবিত স্থানের অবস্থানের উপর ইসরায়েলের হামাত গাদার এলাকায়, যা দখলকৃত সিরীয় গোলান মালভূমি এবং জর্ডানের সীমান্তের কাছে। ওই স্থানে একটি কুমির খামার এবং চিড়িয়াখানাও রয়েছে। ইসরায়েলি সংসদ নেসেট আগামী কয়েকদিনের মধ্যে বেন গাভিরের আরেকটি বিতর্কিত বিলের উপর ভোট দেবে বলে আশা করা হচ্ছে। ওই প্রস্তাবিত বিলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। গত 11 নভেম্বর
ডিসেম্বর বিলটির প্রথম দফা অনুমোদন দেয় নেসেট। আইন কার্যকর হতে দ্বিতীয় ও তৃতীয় দফা পাশ প্রয়োজন। ইসরায়েলের কারাগারে বর্তমানে 9,300-র বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে, যাদের মধ্যে আছে নারী ও শিশুও। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী বন্দীদের উপর নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসা অবহেলার বহু মানুষের মৃত্যু হয়েছে। গাজায় চলমান গণহত্যামূলক আগ্রাসনে এই নিপীড়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় 70,900-র বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছে আরও প্রায় 1,71,200 জন এবং ধ্বংস হয়ে গেছে সমগ্র উপত্যকার অবকাঠামো। সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদারামাউতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ইসরায়েল ঘনিষ্ঠ আরব আমিরাতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম ইয়েনিস শাফাক। 3 সপ্তাহ আগে আকস্মিকভাবে সৌদি সীমান্তবর্তী হাদরামাউতের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এসটিসি। তারা ইয়েমেনকে 2 ভাগে বিভক্ত করে আলাদা দেশ করতে চায়। 1990 সালের আগে ইয়েমেন উত্তর ও দক্ষিণ নামে আলাদা 2টি দেশ ছিল। এনটিসির নেতা দাবি করেছেন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা এনেছেন, তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এসটিসির যোদ্ধারা অনেক মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে। ইয়েমেনের একটি অংশ এমনিতেই হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে, যে অংশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল, সেখানকার নিয়ন্ত্রণ এখন নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। এক ভিডিও বার্তায় এসটিসির জাতীয় পরিষদের প্রধান আলী আল খাতিরি বলেছেন, হারদামাউতে তারা গত 3রা ডিসেম্বর থেকে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। তিনি দাবি করেছেন অস্ত্রের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা বাণিজ্য বেড়েছে। এছাড়া কাউকে হেনস্থা করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। কিন্তু মানবাধিকার সংস্থার ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম জানায় অন্তত 312 জনকে কোনো কারণ ছাড়া আটক করা হয়েছে এবং অনেককে গুম করেছে এসটিসির যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 10,000 রিজার্ভ সেনাকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে, যা তারা স্থায়ীভাবে নিজেদের বাড়িতে রাখবেন। 2023 সালের 7 অক্টোবরের ঘটনায় শিক্ষা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রবিবার জানায়। দৈনিক ইয়েদিওথ আর্নোহত জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল ডিভিশন ডেভিড। প্রায় 1 বছর আগে গঠিত এই ইউনিটটি মূলত বয়সে অপেক্ষাকৃত বেশি এমন রিজার্ভ সেনাদের নিয়ে গঠিত, যারা তাদের রিজার্ভ দায়িত্ব শেষ করার পরও স্বেচ্ছায় আবার দায়িত্বে ফিরতে রাজি হন। প্রতিবেদনে বলা হয় এসব সেনাকে একটি M4 বা উন্নত M16 রাইফেল, ম্যাগাজিন, কমব্যাট ভেস্ট এবং হেলমেট দেওয়া হবে, জরুরি পরিস্থিতিতে যেন তারা দ্রুত নিজ নিজ ব্যাটালিয়ন এলাকায় যোগ দিতে পারেন। সেই জন্য এসব অস্ত্র ও সরঞ্জাম সরাসরি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অস্ত্রগুলো সেনাবাহিনী সরবরাহকৃত বড় আকারের সেফে সংরক্ষণ করা হবে। প্রতিবেদনটি আরও জানায় রাইফেলগুলো সারা বছর বাড়িতেই রাখা হবে, যাতে ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর সময় উল্লেখযোগ্যভাবে কমে আসে। পরিকল্পনা অনুযায়ী রিজার্ভ সেনারা বছরে মাত্র কয়েক সপ্তাহ ইউনিফর্ম পরবেন, ফলে বাকি সময় তারা বেসামরিক নাগরিক হিসেবে অস্ত্রগুলো তাদের ব্যক্তিগত হেফাজতেই থাকবে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন 7 অক্টোবরের ঘটনাগুলো ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যুদ্ধের আগে নীতিমালায় যেখানে চুরি বা নিরাপত্তাজনিত ঘটনার আশঙ্কায় অনেক সেনা, এমনকি কমব্যাট ইউনিটের সদস্যদেরও ছুটিতে অস্ত্র বাড়িতে নেওয়ার অনুমতি ছিল না, সেখানে এই পরিকল্পনা একটি বড় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। ইয়েদিওথ আর্নোহত এর তথ্য অনুযায়ী ইসরায়েলের মোট রিজার্ভ সেনা সংখ্যা প্রায় 4 লাখ। ইসরায়েলি সামরিক পরিসংখ্যান বলছে 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত 923 জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছে। অন্যদিকে অক্টোবর 2023 থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 71,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,71,000-এর বেশি মানুষ। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স সংক্রান্ত একটি বক্তব্য দেওয়ার পর থেকে ঘুম হারাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাই বাংলাদেশে নতুন করে অস্থিরতার অজুহাত দেখিয়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্যটিতে হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে তিনি। সোমবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিন্দুত্ববাদী শর্মা এ কথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার প্রতিবেশী দেশটির পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন, আমরা দেখেছি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তাদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। বর্তমানে যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন তারা উত্তর পূর্ব ভারতকে তাদের দেশের অন্তর্ভুক্ত করার কথা বলছেন। তিনি আরো জোর দিয়ে বলেন, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে মানুষ আসামে প্রবেশ করেছে এবং রাজ্যটি এখন এইসব মানুষেই পূর্ণ। শর্মা বলেন, আমাদের সতর্ক থাকতে হবে এবং ওই দেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এদিকে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় আসামের কাছাড় জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। গত সোমবার ঢাকার এই সমাবেশে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করার বিষয়ে হুমকি দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় মূল অভিযুক্তরা ভারতে পালিয়েছে বলে গুঞ্জন রয়েছে। গত সপ্তাহে হাসনাতের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছিলেন, বাংলাদেশি উপাদানগুলো বারবার বলছে যে উত্তর পূর্ব ভারতকে প্রতিবেশী দেশটির সঙ্গে একীভূত করা উচিত, যা অত্যন্ত দায়িত্বশীল এবং বিপজ্জনক। ভারতে এই বিষয়ে চুপ করে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। আসামের মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে ভারত একটি বিশাল দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এই কথা চিন্তা করতে পারে? ইসরায়েলের জনপ্রিয় রাষ্ট্র রেডিও স্টেশন আর্মি রেডিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। সোমবার এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ডানপন্থী জোট সরকার সমালোচকদের মতে এটি ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আরেকটি আঘাত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ প্রস্তাব দিয়েছিলেন 2026 সালের 1 মার্চের মধ্যে আর্মি রেডিও সম্প্রচার বন্ধ করতে হবে। তিনি বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য সেনাবাহিনীর নিরপেক্ষ চরিত্র রক্ষা করা। কাতাজ বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুর দিকে থেকে এই সম্প্রচার শুরু করা রেডিওটির মূল লক্ষ্য ছিল সেনা সদস্যদের জন্য অনুষ্ঠান প্রচার। তবে সময়ের সঙ্গে এটি এমন মতামতের মঞ্চে পরিণত হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং সেনাদের সমালোচনা করে। আর্মি রেডিও ইসরায়েলের 2টি রাষ্ট্র অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যমের একটি, অন্যটি হলো পাবলিক ব্রডকাস্টার KNN এর অধীনে একটি টেলিভিশন সংবাদ চ্যানেল, একাধিক রেডিও স্টেশন এবং জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। দুটির মাধ্যমে সম্পাদকীয়ভাবে স্বাধীন। কাতাজ বলেন, সেনাবাহিনী পরিচালিত বেসামরিক শ্রোতাদের জন্য সম্প্রচার করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমার মনে হয় এটি একটি উত্তর কোরিয়ায় আছে, হয়তো আরো কয়েকটি দেশে। আমরা নিশ্চয়ই তাদের কাতারে থাকতে চাই না। সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা। ইসরায়েলি ইউনিয়ন অব জার্নালিস্টের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আনাদ সারাগোস্তি বলেছেন, তারা অনুগত গণমাধ্যম চায়, সমালোচনামূলক গণমাধ্যম নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার অধীনে বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে প্রধান আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক পরামর্শ জোরদার করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার জানিয়েছে, গাজার শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্ক ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গাজার বাস্তব পরিস্থিতি সম্পর্কে মতামত বিনিময় এবং আন্তর্জাতিক কাঠামোর অধীনে মানবাধিকার, ত্রাণ, যুদ্ধবিরতি, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপায় নিয়ে মিত্র দেশগুলো, বিশেষ করে তুরস্ক ও ইরানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার এবং ফিলিস্তিনিদের জন্য একটি আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার দাবিতে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার। একই দিনে দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও কথা বলেছেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করছেন এবং আঞ্চলিক উন্নয়নের উপর মতামত বিনিময় করছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইসরায়েলকে ঝাঁঝরা করা মিসাইল নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিল ইরান। হিজবুল্লাহ শব্দ ভান্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই। ফিলিস্তিনিদের জন্য কুমির দিয়ে ঘেরাও কারাগার বানাচ্ছে ইসরায়েল। সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, ইয়েমেন অবস্থান শক্ত করছে ইসরায়েলের ঘনিষ্ঠ আরব আমিরাতের বিচ্ছিন্নতাবাদীরা। 10,000 রিজার্ভ সেনার বাড়িতে অস্ত্র রাখার পরিকল্পনা ইসরায়েলের। হাসনাতের এক হুঁশিয়ারিতে ঘুম হারাম বিশ্ব শর্মার, আসামে জারি হাই অ্যালার্ট।
ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আরেকটি আঘাত, ইসরায়েলের আর্মি রেডিও বন্ধ করছে নেতানিয়াহু সরকার। গাজা পরিকল্পনা নিয়ে তুরস্ক ইরানের সঙ্গে পাকিস্তানের আলোচনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।